Assalamu alaikum dear students, viewers and well-wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. Today I am going to share with you a very important class, and the class is about CV with cover letter. প্রিয় শিক্ষার্থী দেখো, এক ফরম্যাটে সকল সিভির ম্যাজিক ফর্মুলা এটি উইথ গাইডলাইন। তোমরা সবাই অনেক জায়গা থেকে অনেক সোর্স থেকে সিভির অনেক ফরম্যাট পেয়েছো যাবতো, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে তোমরা ফুল মার্কস পাচ্ছ না। আমার আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চিত তোমরা ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা, সিভি রাইটিং উইথ কভার লেটার। প্রথমেই আমরা একটি প্রশ্ন দেখে নেই, ইমাজিন ইউ আর মুকুল অর মুক্তি। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদের এখানে নাম ওনারা মেনশন করে দিয়েছে। হ্যাঁ, তুমি হয় মুকুল না হলে মুক্তি, তুমি যে কোনো একটা নাম নিতে পারো, তুমি ছেলে বা মেয়ে এগুলো ভাবার কোনো ব্যাপার না। ওকে, ইউ হ্যাভ কমপ্লিটেড MA ইন ইংলিশ, তুমি ইংরেজিতে মাস্টার্স শেষ করেছো, তাই না? ইউ হ্যাভ সিন আ ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ লেকচারার, তুমি ইংরাজি প্রভাষকের জন্য একটি শূন্য পদের বিজ্ঞাপন দেখেছো। নাও রাইট এ সিভি টু দ্য প্রিন্সিপাল অফ রাজশাহী কলেজ। তোমাকে কিন্তু এখানে দেখো কার কাছে সিভি লিখতে বলছে, স্পষ্ট করে বলে দিয়েছে প্রিন্সিপাল অফ রাজশাহী কলেজ ফর দ্য পোস্ট অফ ইংলিশ লেকচারার। এবারে দেখো শেষ লাইনে লিখেছে দ্য সিভি শুড নট এক্সিড 1 পেজ। প্রিয় শিক্ষার্থী, চলো এবার গাইডলাইনটি দেখে নিই। দেখো নাম্বার 1-এ রেখেছে সিভি 1 পেজের বেশি লেখা যাবে না। অনেকেই বলে যে সিভি 2 পেজে লেখা যাবে, অর্থাৎ এদিক এদিক, হ্যাঁ এমন করে। নো, সিভি কখনো 1 পেজের বেশি লেখা যাবে না। নাম্বার 2, সিভিতে পূর্ণাঙ্গ ঠিকানা ব্যবহার করা যাবে না। নাম্বার 3, পূর্ণাঙ্গ মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে না। নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটি, প্রশ্নে প্রদত্ত তথ্য ব্যবহার করে উত্তর দিতে হবে। যেমন পত্রিকার নাম যদি পরীক্ষার প্রশ্নে থাকে, পোস্টের নাম যদি থাকে, পাশকৃত বিষয়ের নাম যদি থাকে, হ্যাঁ প্রতিষ্ঠানের নাম যদি থাকে, ঠিকানা যদি দেয়া থাকে, তাহলে সেগুলোকে কিন্তু তুমি কোনোভাবে বিকৃত করতে পারবা না। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সিভি লেখাটি শুরু করে দিই। ওকে, দেখো প্রথমে লিখবো 1 অক্টোবর, এখানে একটা অবশ্যই কমা দিতে হবে, অর্থাৎ তোমরা যে মাসে পরীক্ষা দিবে সেই মাসের নামের পর অবশ্যই কী দিতে হবে, কমা দিতে হবে, এবং সালের পরে কী দিতে হবে, ফুল স্টপ। যেমন 2023, এখানে আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি। এখানে দেখো যাকে লিখতে বলবে, কাকে লিখতে বলবে, এটা অবশ্যই আমাদের প্রশ্নে থাকবে। হ্যাঁ, প্রশ্নটা থাকবে কিভাবে, দেখো প্রশ্নে অবশ্যই টু এর পরের অংশটি হবে। কিসের পরের অংশ বলো তো? টু। দেখো এখানে নাও রাইট এ সিভি টু আছে কিনা, দেখো এখানে 2 এর পরে কে রয়েছে, 2 এর পরে রয়েছে দ্য প্রিন্সিপাল। তারপরে এখানে কাকে লিখতে বলছে বলো দেখি, দ্য প্রিন্সিপালকে লিখতে বলছে। এখন দেখো কোনো কারণে যদি তোমাদের প্রশ্নে এই 2টি না থাকে, হ্যাঁ নাও রাইট এ সিভি ডাইরেক্ট ফর দ্য পোস্ট অফ ইংলিশ লেকচারার বলে দেয়, তাহলে আমরা কী লিখবো, তাহলে লিখবো দ্য অ্যাডভার্টাইজার, মানে বিজ্ঞাপনদাতা, যিনি আমাদেরকে বিজ্ঞাপন দিয়েছেন আমরা তাকেই লিখলাম। কথাটা বুঝতে পারছো? যদি পরীক্ষার প্রশ্নে 2 না থাকে তাহলে আমরা কি লিখবো, দ্য অ্যাডভার্টাইজার। যদি পরীক্ষার প্রশ্নে 2 থাকে তাহলে 2 এর পরের অংশটি লিখে দিব এখানে। তাহলে আমাদের কাকে লিখতে বলছে, দ্য প্রিন্সিপাল। দেখো এখানে আমি লিখে দিব দ্য প্রিন্সিপাল, এই যে লিখছি দ্য প্রিন্সিপাল। ওকে, লিখলাম। বাকিগুলো তখন কি করবো, ফেলাই দেবো, এগুলো আর রাখার দরকার পড়বে না। ঠিক আছে, ওকে, দিয়ে এখানে আমি কি দিয়ে দেবো, ফুল স্টপ দিয়ে দিব। এরপরে যাবো যে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে সেটা লিখবো আমরা। এখন এই প্রতিষ্ঠানের নামটা কোথায় থাকবে, কীভাবে বুঝবো? মনে রাখবো পরীক্ষার প্রশ্ন অফ থাকবে, অফের পরের অংশটা হলো প্রতিষ্ঠানের নাম। দেখো টু দ্য প্রিন্সিপাল অফের পরে কি আছে, রাজশাহী কলেজ, তাহলে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো রাজশাহী কলেজ। এই জায়গায় এসে আমি কি লিখে দিব, রাজশাহী কলেজ, লিখে দিলাম রাজশাহী কলেজ। এখন দেখো পরীক্ষার প্রশ্নে যদি কাকে লিখতে বলে সেটাও না থাকে, কোন প্রতিষ্ঠানকে লিখতে বলে সেটাও না থাকে, তাহলে আমরা কি লিখবো, এক্স ইনস্টিটিউশন, অন্য কোনো কিছু লেখা যাবে না, ডাইরেক্ট কি লিখবো, এক্স ইনস্টিটিউশন। বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা যাবো সাবজেক্টে। দেখো সাবজেক্টে কি রয়েছে, সাবজেক্টে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে পোস্ট অফের পরে কি বসবে, তোমরা পরীক্ষার প্রশ্ন অবশ্যই এটা মিস যাওয়ার কোনো চান্স নেই, এই পোস্ট অফ কথা থাকবে। দেখো পোস্ট অফ আছে কিনা, হ্যাঁ দেখো রাজশাহী কলেজ ফর দ্য পোস্ট অফ, এই পোস্ট অফের পরে যা থাকবে তা আমরা এখানে বসাই দিব। দেখো পোস্ট অফের পরে কি আছে, ইংলিশ লেকচারার, এই দেখি আছে বলো দেখি আরেকবার, দেখো ইংলিশ লেকচারার, এই ইংলিশ লেকচারার কথাটাই আমরা কি করব, এই ডট ডটে নিয়ে এসে বসাই দিয়ে ফুল স্টপ দিয়ে দিব, আমাদের কাজ কিন্তু হয়ে যাবে শেষ। ওকে, এরপর লিখবো দেখো স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট published in the Daily Star dated on 25 September 2023 for the post of, okay একটু দেখে নিই আরেকবার, in response to your advertisement,
হ্যাঁ, আপনার বিজ্ঞাপনের জবাবে পাবলিশড ইন দ্য ডেইলি স্টার। এখন দেখো এখানে আমি ডেইলি স্টার কথাটি লিখেছি। এখন তোমাদের পরীক্ষার প্রশ্নে এই প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম দিয়ে রাখে তাহলে তোমাকে ওই নামটি লিখতে হবে, আর যদি পরীক্ষার প্রশ্নে কোনো নাম না দেয় তাহলে তুমি এটাই লিখবা। ওকে, ডেটেড অন 25 সেপ্টেম্বর, এখানে 25 সেপ্টেম্বর কিন্তু আমি দরখাস্ত শুরু করেছি কি 1 অক্টোবর, তাই না? তাহলে দেখো 25 আর 1 অক্টোবর 5-6 দিন কম বেশি আছে। তাহলে মনে রাখবা তুমি যে তারিখে এই দরখাস্তটা লিখবে এই তারিখটা থেকে এই তারিখটা একটু পিছনের হবে, অর্থাৎ ব্যাক ডেটেড হবে। ওকে, ফর দ্য পোস্ট অফ, এই যে তোমরা এই সাবজেক্টে পোস্ট অফের পরে যা বসিয়েছো এখানেও তাই বসাবা। কি বসিয়েছিলাম আমরা? ইংলিশ লেকচারার, তাহলে এখানে বসিয়ে দিব ইংলিশ লেকচারার লিখে ফুল স্টপ দিয়ে দিব। তারপর দেখো কি আছে, আই ওয়ান্ট টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য সেম। বলা হচ্ছে আমি উক্ত পদের একজন প্রার্থী। মাই এডুকেশনাল কোয়ালিফিকেশনস, আমার শিক্ষাগত যোগ্যতা সমূহ, অ্যান্ড আদার নেসেসারি পার্টিকুলার, অন্য প্রয়োজনীয় তথ্যসমূহ আর গিভেন বিলো, নিচে দেওয়া হলো ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন, আপনার সদয় বিবেচনার জন্য। এবার দেখো কি বলছি, মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ that you would be kind enough to give me the chance to prove my competence for the post। দেখো এই জায়গায় দেখো ফর দ্য পোস্ট আমি এই কথাটা কেন লিখলাম, বলা হচ্ছে বিনীত নিবেদন এই যে আমাকে সুযোগ দেয়া হোক আমি যে উক্ত পদের জন্য একজন যোগ্য প্রার্থী সেটা প্রমাণ করার জন্য। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, তাই না? তুমি কারো কাছে চাকরি চাইলেই দিয়ে দিবে তা না, তাহলে তোমাকে কী করতে হবে, তোমার যোগ্যতাটা কী করতে হবে, প্রুফ দিতে হবে। বুঝতে পারছো? এইবার দেখো দেখো ইয়ার্স ফেইথফুলি মুকুল ওর মুক্তি, আমাদের পরীক্ষার প্রশ্নে যা থাকবে। এখন পরীক্ষার প্রশ্নের নাম দেওয়া আছে মুকুল ওর মুক্তি, তাহলে আমি এখানে হয় মুকুল লিখবো না হলে মুক্তি লিখবো। ওকে, আমি লিখলাম মুকুল। এইবার দেখো পরীক্ষার প্রশ্নে যদি কোনো নাম না থাকে তাহলে কি তুমি তোমার নাম লিখতে পারবে? নো, তুমি তোমার নামও লিখতে পারবে না। তাহলে তুমি কি লিখতে পারবো, তোমার নামের প্রথম অক্ষর দিয়ে বাকি অংশটা যোগ করবো। যেমন আমার নাম হলো শাহিনুর রহমান, আমি দিলাম এস রহমান। ওকে, এখন এসতে শাহিনুর হোক আর শাফিন হোক, যাই হোক না কেন। ওকে, এবং ঠিকানা দিয়ে রাখছি দেখো 121 বনানী ঢাকা, এটা ছোট ঠিকানা, সেই সঙ্গে একটি ইনকমপ্লিট ঠিকানা। অবশ্যই তোমাদেরকে এভাবেই লিখতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ পার্ট হলো কারিকুলাম ভিটা। কারিকুলাম ভিটা, এই কারিকুলাম ভিটা তুমি যদি এটা বানান করে লিখতে না পারো বা বানানটা যদি ভুলে যাও কোনো কারণে, তাহলে তুমি লিখে দিবে সিভি, প্রথম অক্ষর নেবে এখানকার প্রথম অক্ষর লিখবে সিভি। ওকে, এইবার দেখো নেম, তারপর হলো ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, টেলিফোন, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ন্যাশনালিটি। হ্যাঁ, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনস। তোমরা দেখো এইখানে যে আমি ক্লোনগুলো ইউজ করেছি, এই ক্লোনগুলো কিন্তু 100 যা আছে। হ্যাঁ, তোমরা চেষ্টা করবো এই ক্লোনগুলো কী করার জন্য, 100 যা করার জন্য। দেখো নেম থেকে বেশটা দূরে, ফাদার্স নেম থেকেও দূরে, তার মানে এইখানে সবচেয়ে বড় যেটা সেইখান থেকে লিখতে হবে দূরে, তাই না? প্রথমে দেখো নেম, পরীক্ষার প্রশ্নে যে নেম দেওয়া থাকবে সেটা লিখবো আমরা। এখানে পরীক্ষার প্রশ্নে নাম দেওয়া না থাকে তাহলে আমি এখানে যেভাবে বানিয়ে রেখেছিলাম, হ্যাঁ, এস রহমান অর্থাৎ শাহিনুর রহমান, এখানে সেম স্টাইলে বানিয়ে লিখবা। এবার দেখো ফাদার্স নেম, তুমি মাথায় রাখবা পরীক্ষার প্রশ্নে কখনোই তোমার বাবার নাম দিয়ে রাখবে না। তাহলে তুমি তোমার বাবার নাম কি করবা, তোমার বাবার নামের প্রথম অক্ষরটা নিবা এবং রহমান ইসলাম চৌধুরী যা আছে রেখে দেবা। এখন মনে করো কারো বাবার নাম যদি হয় যে মুজিবুর রহমান, তাহলে এম রহমান, ক্লিয়ার? মায়ের নাম, কারো মায়ের নাম যদি হয় যে হাসিনা বেগম, তাহলে কি দেবেন, এইচ বেগম। প্রেজেন্ট অ্যাড্রেস আমি উপরে যেটা লিখেছিলাম, তাই না? এই দেখো এইখানে যা লিখেছিলাম এখানেও তাই লিখতে হবে 121 বনানী ঢাকা, এখানেও লিখবে 121 বনানী ঢাকা। তোমরা এটা সবাই কপি করে বসাই দিবা, এটাকে পাল্টানোর কোনো প্রয়োজন পড়বে না। এবার দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, মাস্টারপাড়া 17/1 রংপুর, এটাও একটা ইনকমপ্লিট ঠিকানা, তোমরা এটা লেখার চেষ্টা করবা। এবার দেখো টেলিফোন, এটা একটা ইনকমপ্লিট টেলিফোন নাম্বার, তোমরা পারলে এটাই দিয়ে দিবা, কোনো ব্যাপার না। এবার হলো ডেট অফ বার্থ, হ্যাঁ, জন্ম তারিখ। এখানে জন্ম তারিখে দেখো 21/2, এখানে তোমরা 21/2, তোমরা চাইলে তোমাদের নিজের জন্ম তারিখ এবং মাসটা লিখতে পারো, কিন্তু সাল তুমি এইটাই দিবা 1997। এবার দেখো ম্যারিটাল স্ট্যাটাস, এটা সিঙ্গেল, হ্যাঁ, এটা অবশ্যই তোমাদের সিঙ্গেল লিখতে হবে। রিলিজিয়ন ইসলাম, যে হিন্দু সে হিন্দু লিখবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, এটা পরিবর্তন করার কোনো চান্স নেই। দেখো এবারে লিখবো এডুকেশনাল কোয়ালিফিকেশনস, হ্যাঁ, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সমূহ। হ্যাঁ, প্রথমে দেখো লিখবো নেম অফ ডিগ্রি, অবশ্যই বক্স করবো। হ্যাঁ, এদিকে বক্স দেখো কয়টা, 5টা, 1 2 3 4 5, আবার নিচে দিকে কটা, 1 2 3 4 5। হ্যাঁ, গণে সুন্দর করে পেন্সিল দিয়ে, কাঠ পেন্সিল দিয়ে তোমরা চিত্রটা করে নিবা। ওকে, প্রথমে কি লিখবো, নেম অফ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রির নাম।
বোর্ড অর ইউনিভার্সিটি, কোন বোর্ডের আন্ডারে অথবা কোন ইউনিভার্সিটি থেকে, গ্রুপ অর সাবজেক্ট, তোমার বিভাগ কী ছিল অথবা বিষয় কী ছিল, রেজাল্ট আর ইয়ার অফ পাসিং, পাশের সাল। দেখো এখানে আমি উপর থেকে লিখেছি MA থেকে, তোমরা মুখস্থ করবে এদিক থেকে নিচ থেকে, হ্যাঁ, SSC HSC, হ্যাঁ, BA MA, অথবা SSC HSC BSc MSc, অথবা SSC HSC BBA MBA। এখন দেখো উপরে তুমি কখন কোনটা মুখস্থ করবা এটা একটু আমি বলে দিই, আগে একটা একটা করে যাই। দেখো SSC বোর্ড দিলা রাজশাহী, তুমি চাইলে তোমার নিজের বোর্ডটা লিখতে পারো, ব্যাপার না, হ্যাঁ। এবার লিখবো কি বিভাগ সায়েন্স, তোমার যে বিভাগই হও না কেন, আর্টস থেকে হও বা কমার্স থেকে হও, সবাই সায়েন্স লিখবা। কারণ আছে, কারণটা কি, তুমি সায়েন্স থেকে যে কোনো বিভাগে পরিবর্তন হয়ে যেতে পারো, এই জন্যই তুমি SSC এবং HSCতে সায়েন্স ছাড়া অন্য কিছু লিখবা না। ওকে, এদিকে রেজাল্টে দেখো কি 5/5, তার মানে 5-এর মধ্যে তুমি কত পেয়েছো, 5 পেয়েছো, হ্যাঁ। আমার ইন্টারভিউ দেখো কত, 5-এর মধ্যে কত পেয়েছো, 5 পেয়েছো, আর সাল হয়তো 2011, 2013। ওকে, ডান। এইবার দেখো BBA আর BSc আর BBA এতগুলো লেখার কারণ কি, এখন ওনারা তোমার সাবজেক্ট চেয়েছে কি ইংলিশ, তার ইংলিশ হলো তোমার কোন বিষয় হবে, BA, অর্থাৎ আর্টস থেকে ইংলিশ, তাই না। এবার যদি পরীক্ষায় তোমাদের ইংলিশ লেকচারার না আছে, ফিজিক্স লেকচারার আছে, তো তাহলে তুমি কিন্তু এই ফিজিক্স লেকচারারের জায়গায় BA লিখতে পারো, তখন কি লিখবে, BSc। এখন যদি অ্যাকাউন্টিং লেকচারার চাই বা মার্কেটিং লেকচারার চাই, তাহলে তুমি কি দিবা, BBA। তাহলে তোমরা কি বুঝতে পারলা বলো দেখি, যদি আর্টসের বিষয়গুলো হয় তাহলে BA, যদি সায়েন্স থেকে কেউ পাশ করে সায়েন্সের কোনো বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তাহলে কী হবে, BSc। আর যদি কমার্সের হয়, যেমন অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, ওকে, যদি এরকম কোনো কিছু হয় তাহলে কী হবে, BBA। তাহলে তোমাদের অবশ্যই দেখো খুব একটা কাজে লাগবে কোনটা, এই যে HSC এবং SSC কি থাকবে, সায়েন্স, এটা পাল্টাবা না। ওকে, উপরে গিয়ে তোমাকে যেটাই দেখ না কেন তুমি শুধু ওই জায়গাটা বোঝার চেষ্টা করবা, তাই না। এইবার দেখো আমাদের যেহেতু ইংরেজি এসেছিলো, আমরা শুধু ইংলিশ লিখবো, বাকিগুলো লিখবো না। উপরে গিয়ে তুমি যদি BA বা BA অনার্স ইংরেজিতে করো, তাহলে তোমাকে মাস্টার্সও কিন্তু তাই করতে হবে, তাহলে উপরেও কিন্তু সেম থাকবে, শুধু এখানে ডিগ্রিটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কী হবে দেখো, এই BA থাকলে উপরে MA দিবা, নিচে BSc লিখলে উপরে MSc দিবা, নিচে BBA লিখলে উপরে MBA দিয়ে দিবা। আর ইউনিভার্সিটি ঢাকা, ওকে, এগুলো পাল্টানোর কোনো দরকার নাই, ঢাকা ইউনিভার্সিটি, কারণ তোমাকে চাকরি পাইতে গেলে তোমার যোগ্যতা কিন্তু ভালো থাকতে হবে, তাই না। রেজাল্ট দেখো এখানে, এই রেজাল্টগুলো কিন্তু CGPA-তে হয়, হ্যাঁ। তার মানে এখানে দেখো আমরা BBA বা BA বা BSc রেজাল্ট কত দেখালাম, 3.60 আউট অফ 4, হ্যাঁ। আবার MA বা MSc বা MBA রেজাল্ট কত দেখালাম, 3.50 আউট অফ 4। তোমরা একটা মুখস্থ করবা কেমন, দেখো এইভাবে মুখস্থ করবা, SSC HSC BA MA শেষ, এদিকে পড়বা রাজশাহী ঢাকা, ওকে, এদিকে পড়বা সায়েন্স যেটা পরীক্ষা যাবে, ইংলিশ, ওকে, এইদিকে 555 3.60, এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো বানাই লিখবা। এইদিকে সালটা মুখস্থ রাখতে হবে অবশ্যই, 11, 13, 17, 18, ক্লিয়ার। এভাবে চাইলে তুমি 1 মিনিটেই সব মুখস্থ করতে পারবা। এরপর লিখবো আমরা এক্সপেরিয়েন্স। আসলে যার যত বেশি অভিজ্ঞতা থাকে তাকে কিন্তু তত বেশি চাকরিতে আগে নেওয়া হয়, তাই না। তাহলে অভিজ্ঞতাটা আমরা কী লিখবো, দেখো এটা খুব চালাকি করে লিখতে হবে। দেখো I have been working as a অথবা an, পরীক্ষা যেটা আসছে, পরীক্ষা কী আসছে বলতে কি, ইংলিশ লেকচারার, তাই না। তাহলে আমরা লিখবো an ইংলিশ লেকচারার, এই an এটাকে কেটে দিলাম, লিখলাম an ইংলিশ লেকচারার, তাই না, লেকচারার, হ্যাঁ। তাহলে দেখো বাক্যটা এবার কী হচ্ছে, I have been working as an English lecturer in a reputed institution since 2020। তারপরে আমি একটা নাম করা প্রতিষ্ঠানের নাম আমরা লিখবো না এখানে, হ্যাঁ, নাম করা প্রতিষ্ঠানে 2020 সাল থেকে ইংরেজি লেকচারার হিসেবে চাকরি করছি। এখন তোমাদের যদি ফিজিক্স লেকচারার আসে তাহলে ফিজিক্স লেকচারার, যদি তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ আসে তাহলে তুমি লিখবে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, যদি তোমার হচ্ছে কম্পিউটার অপারেটর আসে তাহলে লিখবে কি, কম্পিউটার অপারেটর। শুধু এখানে আর্টিকেলটা একটু দেখে নেবা, এ হবে না অ্যান হবে। এরপরে তুমি কি দিবা, তোমার সিগনেচার দিয়ে দিবা, সঙ্গে সিগনেচার সঙ্গে তারিখ লিখে দিবা, ঘটনা কিন্তু শেষ আমাদের। তাহলে তোমরা যদি এইভাবে লিখতে পারো, তোমরা স্ক্রিনশট করে রাখো, তোমরা যদি এইভাবে লিখতে পারো, তোমরা অবশ্যই কী পাবা, ফুল মার্কস পাবা। 8 থাকলে 8 পাবা, 10 থাকলে 10 পাবা। তোমরা যদি এই লেকচারটার PDF কপি পেতে চাও, অবশ্যই আমার কমেন্টটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না, এবং কমেন্ট সেকশনে তোমাদের ইমেল আইডি লিখে দাও, তাহলে তোমাদের আমি এটার PDF কপি পাঠিয়ে দিব, তোমরা যেটা প্রিন্ট করে পড়তে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।